চুড়িদার পাজামির কাটিং স্টিচিং টিউটোরিয়াল ভিডিও, ইজি টিউটোরিয়াল ভিডিও আজ আপনার সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসএন স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। 2.25 মিটার এই কটন ফ্যাব্রিকটার 43 ইঞ্চ ওয়েট, এটা দিয়ে আমরা কাজ করব। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমার লাস্ট যে লেটেস্ট ভিডিওটা শর্ট ভিডিও আপলোড হয়েছে সেখানে অনেক লাইক এসছে, মানে আপাতত এইটুকুনি আমার হায়েস্ট। তো আমি চাইবো, দাবি করব আপনার ভালো লাগলে অবশ্যই এখানে লাইক দিতে ভুলবেন না ভিডিওতে। তো এখানে দেখুন আমি এখানে 2 ফোল্ড করে নিয়েছি, আর এটা হচ্ছে ফ্যাব্রিকটার ওয়েটটা, আর আমি লম্বার দিক থেকে লেন্থ ওয়াইজ এখানে 2 ফোল্ড করে রেখেছি, মোট 4 ফোল্ড হয়ে রয়েছে। তো দেখুন 2 ফোল্ডের ওয়েট আমার রয়েছে এরকম 21.5 ইঞ্চি, মানে 43 ইঞ্চ এই ফ্যাব্রিকটার ওয়েটটা। তো এতে এই জন্য আমাদের অনেক খোলামেলা কমফোর্টেবল, সুপার কমফোর্টেবল একটা চুড়িদার পাজামি তৈরি করব, আর একটু অন্য রকম স্টাইলে তৈরি করব। আমরা দেখে নিই মেজারমেন্টটা কিভাবে নেব। এই যে নিচের দিকটা আমি যেখানটায় হাত দিয়ে এখন মেজার করব সেটা হচ্ছে আমাদের ফোল্ডের সাইড। তো আমরা ফোল্ডের সাইড থেকেই আমাদের মেজারমেন্টটা নেব, তাহলে যে ফ্যাব্রিকটা বেঁচে যাবে তাহলে সেই ফ্যাব্রিকটা আমরা অন্য কাজে লাগাতে পারবো। তো দেখুন এখানে প্রথমে আমরা চুড়িদার পাজামি যে চুড়িদারের গ্যাদারিংটা হয় সেটা মেজার করব। আমি 6 ইঞ্চি গ্যাদারিং রাখছি, আপনি 5 রাখতে পারেন, বা বেশি যদি রাখেন তাহলে আর এর থেকে আর একটু বেশি লম্বা ফ্যাব্রিক আপনাকে নিতে হবে, 3 বা 3.5 মিটার। এবার এর ওয়েটটা রাখছি আমি এখানে, আমার যে বটমের ওয়েট 5.5 ইঞ্চি, তার সাথে 1 ইঞ্চি আমি সেলাইয়ের জন্য বা লুজিংয়ের জন্য রাখছি। তো আমি 6.5 ইঞ্চিতে মার্ক করলাম, আর এখান থেকে আমি এইরকমভাবে দুটো মিলিয়ে একটা বক্স তৈরি করলাম। এবার এই গ্যাদারিং অংশটাকে বাদ দিয়ে আমরা চুড়িদার পাজামির মোট লেন্থটা নেব, মানে অ্যাকচুয়াল আমাদের লেন্থ কত হয় সেটা নেব। আপনার যা সালোয়ার বা আপনি বটমের জন্য যে প্যান্ট প্লাজোর জন্য যা বটম যে লেন্থটা মাপেন সেইটা, তো সেটা হচ্ছে আমার 36 ইঞ্চ। তো আমি 36 ইঞ্চিতে মাপ করলাম। তার ওপরে আমি 3 ইঞ্চি নেব বেল্টের জন্য, এখানটা ফোল্ড করতে হবে 1/2 ইঞ্চি, আর এখানে সেলাই করতে লাগবে, তাই জন্য আর ইলাস্টিক লাগাবো, তার জন্য আমি এইভাবে 1 ইঞ্চির ইলাস্টিক। তো এইভাবে পুরোটাতে মার্ক করছি না, আমি এইখানটাতে আপনাকে বোঝানোর জন্য মার্ক করছি। আর এবার আমরা বুঝে নেব আমাদের কতখানি ওয়েস্টের মাপ নিতে হবে। ওয়েস্টের ফর্মুলা হচ্ছে হিপের 4 ভাগের 1 ভাগ, তার সাথে আমরা এখানে 4 ইঞ্চি লুজিং নিতে পারি। তো এখানে আমার রয়েছে 21.5 ইঞ্চি, আমি অনেকখানি কমফোর্টেবল নিচ্ছি বলে আমি এখানে পুরো সেটাই নিয়ে নিচ্ছি। তো এখানে ওঠা বসা শোয়া কোনো ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না, সেই জন্য আমি এখানটাতে কোনো রকম আলাদা করে প্লিট দিতে লাগবে না, সুন্দর একটা গ্যাদারিং ক্রিয়েট হয়ে যাবে ইলাস্টিকের মাধ্যমেই। তো এই জন্য আমরা এই পুরোটাই নিয়ে নিচ্ছি 21.5 ইঞ্চি। আর এখানটাতে বেল্টের এই অংশটাতে আমি এই ওপরের অংশটাতেই শুধুমাত্র মাপ করলাম, কারণ আমাদের ক্রচ এরিয়াটা মাপ করতে হবে। ক্রচের ফর্মুলা কি? ক্রচের ফর্মুলা হচ্ছে আপনার হিপে যা মেজারমেন্ট, হিপ রাউন্ড তার 4 ভাগের 1 ভাগ, তার সাথে 3 ইঞ্চি লুজিং। আর আপনি যদি আরও বেশি মোটাসোটা মানুষ হয়ে থাকেন আরও এক্সট্রা আর 1 ইঞ্চি যোগ করতে পারেন, তার বেশি লাগবে না। তো 14 ইঞ্চিতে মার্ক করলাম, বেল্টের অংশটা ছেড়ে দিয়ে 3 ইঞ্চি বেল্টের অংশ ছেড়ে দিয়ে 14 ইঞ্চিতে মার্ক করেছি 14 ইঞ্চিতে। তো এখানটাতে আমরা যেখানে 14 ইঞ্চিতে মার্ক করেছি আমরা ভেতর দিকে আসবো, অ্যারো দিয়ে দেখিয়ে দিয়েছি 3.5 ইঞ্চিতে আমরা এখানে মার্ক করব। এই 3.5 ইঞ্চিতে মার্ক করব, প্রত্যেকের জন্য একই, যেহেতু আমি ফ্রন্ট এবং ব্যাক একই সাথে কাট করব, তাই জন্য আমি এখানে এইরকমভাবে মার্ক করছি। আর এখানে মিয়ানি অ্যাটাচ করতে লাগবে না, এখানে এইরকমভাবে মার্ক করলে মিয়ানি অ্যাটাচ করতে লাগে না। 1.5 ইঞ্চি একটা কর্নার নেব, 1.5 ইঞ্চি কর্নার নেব, মাথায় রাখবেন, আর এখানে রাউন্ড শেপ দিয়ে নেব। তো এবার এখানটায় আমরা এখান থেকে যে পয়েন্টটা তৈরি হলো হিপের, এই পয়েন্টের সাথে এই যে এখানে আমরা বক্সের পয়েন্টটা তৈরি করেছিলাম বটমের, এই দুটো পয়েন্টকে আমি এখানে কার্ভ স্কেল দিয়ে জুড়ছি। আপনার কাছে যদি এই কার্ভ স্কেলটা না থেকে থাকে তাহলে আপনি ইঞ্চি টেপকে এইরকমভাবে কার্ভ করে নিন। দেখুন এইরকম একটা আমাদের হিপের কাছে একটু কার্ভ একটা লাইনের দরকার, যেমনটা ভাবে আমি এঁকেছি। তো আপনিও এভাবে এই ইঞ্চি টেপ দিয়ে, আমি যদি আঙুল দিয়ে আঁকতে পারি আপনি অনায়াসেই ইঞ্চি টেপ দিয়ে এঁকে নিতে পারবেন। তো এইরকমভাবে আমরা এখানে একটা মার্ক করে নিচ্ছি। তো এইভাবে সুন্দর করে আমরা একটা মার্ক করে নিলাম। নেবার পর এখানে এইভাবে আমরা যে দাগ বরাবর কাট করব। দেখুন আমাদের এই ফোল্ডের সাইড থেকে এই নিচের কর্নারের দিক থেকে কতখানি ফ্যাব্রিক বেঁচে যাচ্ছে। এই ফ্যাব্রিকটা দিয়ে অনায়াসে এটা বেবি ড্রেস হয়ে যেতে পারে, আপনি একটা হ্যান্ডব্যাগ বানাতে পারেন, বা আপনি কোনো ড্রেসের আলাদা করে কলি ড্রেস যদি তৈরি করছেন সেখানে
কলিতে অ্যাটাচ করতে পারেন। তো এইভাবে আপনি যদি ফ্যাব্রিক বাঁচান আপনার অনেকখানি ফ্যাব্রিক তৈরি হয়ে যাবে। নেক্সট প্রজেক্টের জন্য আপনার হয়তো সেই ছোটোখাটো কোনো মানে যদি বেবি ড্রেস করছেন তাহলে আর ফ্যাব্রিক পারচেসই করতে হবে না। তো এই রকমভাবে আমরা কিন্তু অনেক রকমের টিপস আমি আপনার সাথে শেয়ার করে থাকি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না কিন্তু। আর যদি চ্যানেলটা আপনার মনে হচ্ছে পছন্দ হচ্ছে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করতে ভুলবেন না। এই রকম সুন্দর একটা কমফোর্টেবল চুড়িদার পাজামে যাতে খুব বেশি ফ্যাব্রিক লাগে না, অনেক বেশি মাপ জোপের জটিলতা নেই, অথচ সুন্দর ইজি একটা সুপার কমফোর্টেবল পাজামি তৈরি হয়ে যাবে যেটা আনারকলির সাথে অনায়াসে ওয়্যার করা যাবে। তো দেখুন এই রকমভাবে আমাদের এটা দেখতে লাগছে সুন্দর একটা পাজামি আমরা এখানে কাট করে ফেলেছি। স্টিচিং করবার জন্য দুটো সোজা দিককে আমরা ভেতর দিকে রাখবো, মানে মুখোমুখি আমনে সামনে থাকবে আমাদের দুটো সোজা দিক। এই দুটো সোজা দিককে মুখোমুখি রাখবো, দুটো হিপের সাথে হিপটাকে মিলিয়ে রাখবো। এইখানে নিচের দিক থেকে যেহেতু আমরা জোড়া দিক করে কেটেছিলাম সেই জন্য একদম নিচের যে বটমটা সেখানটাতে জোড়া ছিল কাট করে নিলাম। এইখানটা আমরা এবার স্টিচ করব। চলুন দেখিয়ে দিচ্ছি। এইরকমভাবে মুখোমুখি রাখছি, রেখে আমরা এখানে 1/2 ইঞ্চি মতন সেলাইয়ের জন্য নেব। এটা অবশ্যই ডবল স্টিচ করবেন, আর তারপর আপনার কাছে পসিবল হলে ইন্টারলকও করে নিতে পারেন। তবে ইন্টারলক করতে লাগবে না, আমি আরও একটা প্রসেস আপনার সাথে শেয়ার করছি। দেখুন এইরকমভাবে আমরা এখানে স্টিচ করছি। এইভাবে সুন্দর না, ইন্টারলক করতেই পারেন আপনি যদি আপনার প্রয়োজন মনে হচ্ছে, আর না হলে ফোল্ড করে স্টিচ করুন। এবার দেখুন এই সেলাইটাকে যে কোনো একটা দিকে আমরা ঘুরিয়ে দেব। তারপর এই সেলাইটার যে লাইনটা তৈরি হলো সেই লাইন বরাবর একটা টপ স্টিচ লাগাবো। এতে করে সেলাইটা ভীষণ শক্তপোক্ত হবে আর ছিঁড়ে যাবার অতটা ভয় থাকবে না। তো এবং খুব সুন্দরভাবে আপনার ইজিলি এখানে আপনার সুন্দর কমফোর্টেবল তৈরি হয়ে যাবে। দেখুন আমি এই যে দেখাচ্ছি যে স্টিচিং লাইনটা, সেই লাইনটার ওপর দিয়ে কিন্তু এই স্টিচিংটা করবেন। আমাদের হিপটা এরভাবে দুটো দিকেরই হিপ আমি জয়েন্ট করে নিয়েছি। এবার বটমটাতে একদম নিচে বটমটাতে এরকম ডাবল করে ফোল্ড করব। জাস্ট 1/2 ইঞ্চি করে দুবার ফোল্ড করে আমরা এখানটাতে এইভাবে স্টিচ করে নেব। এইখানে চুড়িদার পাজামিতে আমি কোনো লেস বা কোনো রকম কাজ করিনি, একদম সিম্পল এরকম ডিজাইন করেছি নর্মালভাবে। তো আপনি এখানে অন্য যে সাইডটা সেখানটাতেও আরেকটা স্টিচ করতে ভুলবেন না, শক্তপোক্ত হবে তাহলে দেখতেও ভালো লাগবে। বেল্ট কি করে আপনি লাগাবেন, কি মেজারমেন্ট নেবেন, এই ভিডিওটাতে ক্লিক করলে, যেটা এর আগেই পাবলিশ হয়ে গেছে, সেখানে ক্লিক করলেই আপনি দেখতে পাবেন। প্লিজ একবার দেখে নিন ইলাস্টিক কী করে কি মেজারমেন্ট নিয়ে লাগাবেন এবং স্টিচ করবেন। তো এরপর দেখুন আমরা এই মিডল লাইনে স্টিচটা করব। এই মিডল লাইনে স্টিচ করবার জন্য আমি একটা বিশেষ উপায় নিচ্ছি। দেখুন এই দুটো হিপকে আমি এখানে পিন দিয়ে, অনেকটা লম্বা তো, পিন দিয়ে এখানে আটকে নিচ্ছি, তাহলে এখান থেকে সরবে নড়বে না, আর আমাদের বারবার এদিক ওদিক করতে লাগবে না, একবার এদিক একবার ওদিক। তো আমরা এখানে এছাড়াও এই যে দেখুন আমি মুখের কাছে সেলাইটা একটু খুলে নিয়েছি, সিম রিপারের সাহায্যে আমি এটা খুলে নিয়েছি। আমি পরবর্তীকালে সিম রিপার কী করে ইউজ করবেন ভালোভাবে দেখিয়ে দেবো। তো দেখুন আমি এখানটাতে এইভাবে ফোল্ড করছি, একটা দিক ফোল্ডেড করা রয়েছে আর একটা দিক ফোল্ড করে এর ওপর দিয়ে চাপিয়ে নিচ্ছি ওভারল্যাপ করে। এইভাবে যদি আপনি স্টিচ করেন তাহলে আপনার যে স্টিচিং লাইনটা সেটা একদম হাইড হয়ে যাবে, সেটা দেখাই যাবে না। আমি দেখাচ্ছি স্টিচ করার পর। এখানটাতে ডাবল স্টিচ করবেন, আমি এখানে ডাবল স্টিচ করেছি এবং সাইডে ইন্টারলকও করে নিয়েছি, আমি সেটাও দেখিয়ে দেবো। তো এইভাবে যদি আপনি স্টিচ করেন, অবশ্যই যে কোনো পাজামি বা আপনি যদি সালোয়ার তৈরি করছেন অবশ্যই কিন্তু একটা ডাবল স্টিচ করতে ভুলবেন না। আর ডাবল স্টিচটা যখন করবেন তখন এক পয়েন্টের সুতোর 1 পয়েন্ট মতন আপনি ভেতর দিকে বা বাইরের দিকে বার করে বা ভেতরে ঢুকিয়ে স্টিচ করবেন। ডাবল স্টিচটা এরকম করলে খুব ভালো হবে। আর ইন্টারলক করার পসিবিলিটি থাকলে অবশ্যই ইন্টারলক করবেন, নাহলে সেখানটাও মুড়িয়ে দিয়ে স্টিচ করে নেবেন। তো এইভাবে আমরা এখানে দেখুন ওই বটম থেকে হিপ পর্যন্ত স্টিচ করলাম, পিনটা খুললাম, করে আবার হিপ থেকে আরেকটা দিকের বটমটাও যখন স্টিচ করব ওই রকমভাবেই ফোল্ড করে স্টিচ করব, তাহলে আমাদের স্টিচিং লাইনটা একদম হাইড হয়ে যাবে। দেখুন এই রকমভাবেই আমরা ফোল্ড করে স্টিচ করে নিয়েছি। আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি কীরকমভাবে আমরা এখানে স্টিচ করার পর এই দেখুন কি সুন্দর হাইড হয়ে গেছে। আমাদের স্টিচিং করার পর দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। এটা যে কোনো আনারকলি ড্রেস বা আপনি একটা শর্ট কুর্তিও যদি পরেন এরকম চুড়িদার পাজামির সাথেও অনেক সুন্দর দেখতে লাগবে। আপনি কিসের সাথে ওয়্যার করছেন সেটা আমাকে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলো কিনা জানাতে ভুলবেন না। দেখুন আমি ইন্টারলক করেছি, ডাবল স্টিচ করেছি। আপনার কাছে যদি ইন্টারলক পসিবিলিটি না থাকে তাহলে অবশ্য করেই আপনি একটু ভালো করে এখানটা ফোল্ড করে স্টিচ করবেন যেন সুতোটা না ওঠে।
যদিও কটন ফ্যাব্রিক। আর ইলাস্টিক আমি কিভাবে লাগিয়েছি আবারও বলছি, এর আগের ভিডিওটা দেখতে ভুলবেন না। এখানে ইলাস্টিক লাগানোর অনেক খুঁটিনাটি টিপস আর ট্রিক্স আমি আপনার সাথে শেয়ার করেছি। এর সাথে জুড়লে এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত, তাই আপনার জন্য আমি আলাদা ভিডিও নিয়ে এসেছি। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর অবশ্যই জানাবেন কেমন লাগছে এই কোয়ার্ড সেটটা। এই ভিডিওটা দেখতেও ভুলবেন না।